বসে না। এই সময় একটা প্রকাশ্যে বিবৃতি দিয়ে সম্পর্কটা, যেহেতু তিনি একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি ভারতে এলেন, আমি বলবো শীতলতাটা কাটানোর একটা চেষ্টা। এবং সেখানে দিল্লিতে অল্প অল্প ঠান্ডাও পড়তে শুরু করেছে, তার মধ্যে একটু উষ্ণতা, সম্পর্কের উষ্ণতা। এবং সেই কারণে হয়তো চাননি যে এই সময় কোনো তিক্ততা তৈরি হোক, এবং তিক্ততা তৈরি হোক না তার প্রতিফলন আমি দেখলাম রবীন্দ্র হাসানের বক্তব্য, তো কোনো তিক্ততামূলক কোনো বক্তব্য নেই। সুতরাং আমার মনে হয় একটা হয়তো নিশ্চয়ই বোঝাপড়ার চেষ্টা চলছে, সেটা হয়ে উঠেছে এটা বলা যাবে না। হুম। তো সেখানে ভারত আসলে শেখ হাসিনাকে ফেরত দিবে কিনা বলে আপনি মনে করেন কিনা, যে আসলে ভারত মানে ভারত নিশ্চয়ই চাইবে না যে ভারতের সাথে এত ভালো সম্পর্ক শেখ হাসিনা ছিল বা আছে, এখনো আশ্রয় দিয়েছেন। তো সেখানে আরেকজনের নামেও রায় হয়েছে, সেটা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল, তো তিনিও আছেন। তো ওনার বক্তব্য আমরা দেখেছি রায়ের পরে। সো মানে এদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি ভারত মানে কি জবাব দেবে বাংলাদেশকে পরে? আর আওয়ামী লীগ ছাড়াই যদি, যেহেতু নির্বাচনের আর 2 মাস 2.5 মাস বাকি, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, তো ভারতের প্রতিক্রিয়াও বা কি আসবে সেখানে? দেখুন, সব থেকে প্রথম কথা হচ্ছে যে ভারতের এখনো পর্যন্ত ঘোষিত নীতি হলো যে শেখ হাসিনাকে মানে কোনোভাবেই বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে যদি তারা কোনো চিঠি দেন, তাহলে ফেরত দেওয়া হবে না, কারণ ওই চুক্তির 8ম ধারা অনুসারে বলা আছে যদি কাউকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয় তাহলে সেটা ভারত এই প্রত্যর্পণ চুক্তির অনুসারে ফেরত দেওয়া যায় না। আর আপনি যেটা বললেন নির্বাচনের প্রসঙ্গ, নিশ্চিতভাবে ভারত চাপ দিয়েছে যাতে আওয়ামী লীগ সহ নির্বাচন হয়। সেটা বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, এখনো কি হবে কি হবে না, কিভাবে হবে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশেরও বাংলাদেশ ঘোষিত আগেই নীতি বলছে হচ্ছে যে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। আচ্ছা, যদি একান্ত হয়েই যায়, ভারতের পক্ষে তো কি যুদ্ধ করা সম্ভব না যে নির্বাচন হচ্ছে না কেন আওয়ামী লীগকে নিয়ে। যেটা হচ্ছে বাংলাদেশকে বোঝানোর চেষ্টা চলছে কূটনৈতিক উপায়। না হয় তো না হবে, সেক্ষেত্রে তারপরে পরবর্তী অবস্থা দেখা যাবে। সেটা এখন আগাম তো কোনো সিদ্ধান্ত নেই ভারতে যে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন হলো। এবং যেটা আমি আগে বলেছি হয়তো, যে ভারত বিশ্বাস করে যে বাংলাদেশে ভোট হোক বা না হোক, ভোট পড়ুক বা না পড়ুক, আওয়ামী লীগের পক্ষে 50% মানুষের সমর্থন আছে, এবং সেই সমর্থনকে বাদ দিয়ে কোনো ভোট হলে ভোটটা নিঃসন্দেহে ইনক্লুসিভ হবে না। সেটা ভারতের এখন পর্যন্ত নীতি। এখন যদি হয়ে যায়, এর এর আগেও তো হয়েছে, বিএনপি ছাড়া নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন যদি হয়, তাহলে সেটা হবে, তখন সেটা দেখা যাবে। কিন্তু সেই বিষয়ে কি সিদ্ধান্ত, সেটা আমি ভারত সরকারের মুখপাত্র নই। ফলে আমি ঘটনা ঘটলে তার বিশ্লেষণ করতে পারি, কিন্তু ঘটনা ঘটার আগে পূর্বাভাস দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। আমি আবার জ্যোতিষীও নই। এবং মানে গুমেরও মামলা শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা জানি যে গুমের সংক্রান্ত বিষয়গুলোতে ভারতের কিছু ইয়ে আছে, ইন্ধন আছে গুমের বিষয়ে। তো সেই ক্ষেত্রে মানে ভারতের প্রসঙ্গও চলে আসতে পারে। গুমের প্রসঙ্গ যেরকম আছে, তেমনি বিডিআর প্রসঙ্গেও ভারতের একটা সম্পর্ক আছে বাংলাদেশের এইসব বিষয়ে। তো জানি সেখানে না এখনো ভারতের নামগুলো সেটা যাতে এখনো না, সেটা এখনো তারা বলেছেন কিনা সেটা এখন আমি জানি না। মানে এখনো জানি না, যখন বলবেন তখন সেটা দেখা যাবে। কিন্তু দিল্লির বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের কথা তো উঠছে, তাই না? হুম, সেখানকার যোগসূত্র পাওয়া যাচ্ছে, যেটা অজিত ডোভাল জানিয়েছেন বলে শুনেছি। বেশ কিছু জঙ্গিদের তালিকাও তিনি দিয়েছেন যারা বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তালিকা দেওয়ার তো কোনো খুব একটা অসুবিধা কিছু নেই। হিজবুত তাহরির বিবৃতি দিচ্ছে তা ঢাকার অফিসের ঠিকানা সহ। এটি নিষিদ্ধ সংগঠন, জাতিসংঘ দ্বারা নিষিদ্ধ, বাংলাদেশ সরকার দ্বারা নিষিদ্ধ। সেই সংগঠনটি ঢাকায় অফিস খুলে বসে আছে, এবং তার প্রেস বিবৃতিতে অফিসের ঠিকানা দেয়। এবং আমি কাছে দেশ ছিল যেরকম একটা বিবৃতি, ঠিকানা এরকম ঠিকানা ভুলে গেছি, আমি দেখলে আর একবার বলতে পারবো নেই। বাংলাদেশে এখন যারা ক্ষমতায় বা তাদের যারা সমর্থক, এরা সকলে 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এরা কেউ পক্ষের শক্তি নয়। ফলে তারা এগুলো তো চাইবেনই, তারা তো চাইবেন সেই বঙ্গবন্ধুর তৈরি করা সংবিধানটাকে বাতিল করতে। খুব স্বাভাবিক, সেটাই তারা চেষ্টা করছেন কিন্তু আমি বললাম ওই যে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথা। সুতরাং বাংলাদেশে একটা আভ্যন্তরীণ নানা রকম একটা মন্থন চলছে বলে বোঝা যায়। জামায়াতের আমির বলছেন যে যদি একসঙ্গে হয় গণভোট এবং ভোট, তাহলে সেটা হবে নির্বাচনী গণহত্যা, জেনোসাইড শব্দ তিনি ব্যবহার করেছেন।
মানে আমি ইংরেজিতে যে কপিটা পড়লাম, ইলেকট্রাল হুম, জেনোসাইড, মানে হুম, যেটা ইংরেজি ট্রান্সলেটেড কপি এসছে আমার কাছে, সেটাতে দেখলাম যে ইলেকট্রাল ইলেকট্রাল বলছেন আর কি তিনি, সেটা জেনোসাইড বলছেন, শব্দ ব্যবহার করছেন, গণহত্যা। তার ফলে বাংলাদেশের মধ্যেও কোনো এরকম কিছু নেই যে একটা সুনির্দিষ্ট কোনো পথে সরকার চলছে, সুনির্দিষ্ট একটা সিদ্ধান্ত, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। জুলাই আন্দোলনের সময় যে ঐক্যতা, আমরা ঐক্য দেখি, প্রধান সংবাদপত্র পরের দিনের সংবাদটা খুলে দেখুন, বঙ্গবন্ধুর হত্যার খবর বলতে ছাপা হয়নি। হুম। আপনি সেই কাগজ দেখুন, আমার কাছে কালেকশন আছে পুরো। সুতরাং এটা তারপর বলে যে বাংলাদেশের ইতিহাস। এটা মানে কারো আজকে যেটা দেখে যারা ভাবছেন যে কোনো প্রতিক্রিয়া হয়নি, সুতরাং ঘটনা হয়নি, আমি দেখতে পাচ্ছি না, খুব সামান্য দেখতে পেয়েছি, এটা ঘটনা। যে ধরনের ব্যাপক লোকে কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে রাস্তায়, এটা দেখিনি, যেমন বঙ্গবন্ধু হত্যার পরও দেখিনি। কিন্তু এটা ঘটনা, যেখানে আমি জানি কোনো এক সময় এটা আবার তারা কোনো এক সময় জেগে উঠবে, কোনো এক সময় করবে, কারণ যেহেতু এটা আদর্শগত বিষয়, এটা সাময়িকভাবে সংখ্যার বিচারে হয়তো তারা পিছিয়ে পড়তে পারে, কিন্তু আদর্শটা থেকে যাবে। যেমন আদর্শটা জামায়াত ইসলামী বা পাকিস্তান পক্ষের যারা শক্তি, তাদের একটা আদর্শ ছিল, সেটাকে দেখা যেত না। তারা কি নেই? তারাই তাদেরকে প্রধান, তাদেরই দেখা যাচ্ছে শহরে, তাদের মুখই তো দেখা যাচ্ছে। ফলে এটা বাংলাদেশের চিরকালের ইতিহাস, এটার মধ্যে নতুনত্ব কিছু আমি দেখছি না।